হ্যালো প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রিসার্চ ডাইজেস্টের আজকের এপিসোডে। তো আজকে আমার সাথে এই চমৎকার রিসার্চ নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ ভাই। তো মেইন রিসার্চ এবং তা নিয়ে ডিসকাশনে যাওয়ার আগে ভাইয়ের কাছে তার রিসার্চ এবং ক্যারিয়ার জার্নিটা একটু ব্রিফলি জানতে চাইবো। ইমতিয়াজ ভাই, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ বান্না, এবং যারা শুনছেন সবাইকে ওয়েলকাম করছি। আমি ইমতিয়াজ আহমেদ। আমি ক্যারিয়ার জার্নি যদি খুব সংক্ষেপে বলি, আমি অনার্স মাস্টার্স করেছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। দেন মাস্টার্সে পড়া অবস্থায় আমি মাস্টার্সের শুরুর দিকে থিসিস করার জন্য মূলত আইসিডিডিআরপিতে জয়েন করি অ্যাজ এ স্টুডেন্ট, রিসার্চ স্টুডেন্ট। তারপর স্টুডেন্টশিপ শেষে মাস্টার্স রেজাল্টের কয়েকদিন আগে আমি আইসিডিডিআরপিতে জয়েন করি। তারপর 4.5 বছর অ্যাজ এ রিসার্চ অফিসার আইসিডিডিআরপিতে কাজ করার পরে আমি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে পিএইচডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, এবং মানে লাকিলি আমার প্রথম অ্যাপ্লিকেশনটাতেই আমি পজিটিভ রেসপন্স পাই। তারপরে 2019 সালের এপ্রিলে আমি অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানো টেকনোলজি, যেটা ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের একটা ইনস্টিটিউট, সেখান থেকে পিএইচডি শুরু করি এবং 2023 সালে পিএইচডি আল্লাহর রহমতে কমপ্লিট হয়। এবং তারপর থেকে অদ্যাবধি আমি পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করছি। আর আমার পিএইচডির মেইন যে ফোকাস ছিল সেটা হচ্ছে আর্লি স্টেজ ক্যান্সার ডায়াগনস্টিক বাই ন্যানোস্ট্রাকচার্ড ম্যাটেরিয়ালস বেসড বায়োসেন্সর। দ্যাট ওয়াজ মাই মেইন ফোকাস ডিউরিং মাই পিএইচডি, এবং বর্তমানেও মূলত আমি এগুলোরই এক্সটেনশন নিয়ে কাজ করছি। আমার যে ডেভেলপমেন্টগুলো ছিল, যে বায়োসেন্সরগুলো আমি ডেভেলপ করেছিলাম, এখন বেসিক্যালি আমি ট্রাই করছি সেগুলো ক্লিনিক্যাল স্টেজে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি আর কি। তো সংক্ষেপে এটুকুই। ওকে ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার 2020-তে একটা পেপার দেখলাম পাবলিশ হয়েছিল, যেটা মেসোপোরাস আর গোল্ড ডেভেলপ করেছিলেন। ওইটা কি আপনার পিএইচডির কাজ ছিল? এটা হ্যাঁ, একদম। এটা শুরুর দিককার কাজ। আমি যখন এখানে জয়েন করলাম তখন আমার যিনি প্রফেসর ছিলেন, সুপারভাইজার ছিলেন, ওনারা দীর্ঘদিন ধরেই প্ল্যানার গোল্ড বেসড বায়োসেন্সর ডেভেলপমেন্টের উপর কাজ করছিলেন, এবং মেইন ফোকাস ছিল যে আর্লি স্টেজ ক্যান্সার ডায়াগনস্টিক। আমরা জানি যে যদি আর্লি স্টেজে ক্যান্সারটা ডায়াগনোজ করা যায় তাহলে কিন্তু এই সার্ভাইভাল রেট যেমন বাড়ে, ট্রিটমেন্টের খরচ কমে আসে, এবং সব দিক দিয়ে যে ক্যান্সার হলে মানুষের যে মেন্টাল প্রেশার, ইকোনমিক বার্ডেন, এগুলো রিডিউস করা যায়। সো আমার একদম শুরুর থেকে আমার ফোকাস ছিল যে ক্যান্সার বায়োমার্কার গুলা কিভাবে আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় বা কিভাবে মনিটর করা যায় এই বায়োমার্কার গুলা। এখন এই আর্লি স্টেজ ডিটেকশন যতটা ইম্প্যাক্টফুল বা সিগনিফিক্যান্ট, চ্যালেঞ্জ হচ্ছে আর্লি স্টেজে বায়োমার্কারের লেভেল কিন্তু খুবই কম থাকে, এবং তার জন্য আমাদের প্রয়োজন পড়ে খুবই সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ টেকনোলজি লাগে। তো আমরা এই থিঙ্কিং থেকে মূলত আগের যে এস্টাবলিশড টেকনিক ছিল, যে প্ল্যানার গোল্ড বেসড বায়োসেন্সর নিয়ে কাজ করতেন আমার আগে যারা আমাদের ল্যাবে ছিলেন, তো আমি আমার প্রফেসরের পরামর্শে আমরা ফোকাস করি যে আমরা এই প্ল্যানার গোল্ড সারফেসটাকে কিভাবে আরো সেন্সিটিভ বানাইতে পারি, যাতে আমরা আর্লি স্টেজ বায়োমার্কারগুলো ডিটেক্ট করতে পারি। তো এই থিঙ্কিং থেকেই মূলত আমি মেসোপোরাস গোল্ড বেসড বায়োসেন্সর ডেভেলপমেন্টের দিকে নজর দিই, এবং একদম ইনিশিয়াল স্টেজে ছিল ওই পেপারটা যেটা তুমি বললা, যেটা অ্যানালিস্টে ছিল। ওকে, বুঝতে পারছি। ওকে, আপনার জার্নিটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে পেপারটা নিয়ে ডিসকাস করব সেটাই আমি চলে যাই। তো এইটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের মূল আর্টিকেল, যার টাইটেল হচ্ছে মেসোপোরাস গোল্ড বায়োসেন্সর টু ইনভেস্টিগেট ইমিউন চেকপয়েন্ট প্রোটিন হেটেরোজেনিটি ইন সিঙ্গেল লাং ক্যান্সার সেলস। সো এটা নিয়ে আমরা কথা বলবো এটার ফার্স্ট অথর ইমতিয়াজ আহমেদ ভাইয়ের সাথে। তো
ভাইয়া আপনি অলরেডি ক্যান্সার নিয়ে ডিসকাশনটা শুরু করেছেন, খুবই ভালো হয়েছে। তো ক্যান্সার সবাই জানি আমরা খুবই ডেঞ্জারাস, এবং খুব কম্প্রিহেন্সিভ যে রিপোর্ট, রিসেন্ট যে সালের রিপোর্টটা পাওয়া যায় 2022-এর, ওইটা আমি দেখছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 20 মিলিয়ন নিউ কেসেস ধরা পড়ছে জাস্ট এক বছরেই। মানে এটা তো প্রতি বছরই এরকম হচ্ছে, এবং প্রায় 9.7 মিলিয়ন পিপল এই ক্যান্সার এবং অ্যাসোসিয়েটেড ডিজিজের কারণে মারা যায় ওই বছর। সো এটা একটা হিউজ নাম্বার। ক্যান্সার বার্ডেন নিয়ে অনেক কাজ হচ্ছে, বাট স্টিল আমরা মানে অনেক সফল বলতে পারবো না মনে হয়, তাই না? তো ভাইয়া, হ্যাঁ, তো এই আপনার এই পার্টিকুলার পেপারটাই ক্যান্সার ডায়াগনোসিসের একটা ইম্পর্টেন্ট কিছু প্রোটিন, যেগুলা ইমিউন প্রোটিন বা ইমিউন মার্কার বলবো, সেগুলো নিয়ে কাজ করা হয়েছে। তো এই ইমিউন চেক পয়েন্ট প্রোটিনসগুলো নিয়ে আমাদেরকে একটু বলেন যে এটা আসলে এদের রোলটা কি এবং হচ্ছে ইম্পর্টেন্সটা কি? আমি যদি খুব সংক্ষেপে এবং খুবই সাধারণ ভাষায় বলার চেষ্টা করব, আমি ধরে নিচ্ছি আমাদের যারা অডিয়েন্স তারা সবাই হয়তো স্বাভাবিকভাবেই আমার ফিল্ডের না, বিভিন্ন ফিল্ডের হতে পারে। লাইক নন এক্সপার্ট ভেবে করেন সবাই। এটাই আমার ফোকাস। তো ইমিউন চেক পয়েন্ট প্রোটিন যেটা ক্যান্সারের ক্ষেত্রে আমাদের বডিতে যখন টিউমার সেল গ্রো করে, এই টিউমার সেলগুলোই হচ্ছে ইমিউন চেক পয়েন্ট প্রোটিনগুলো রিলিজ করে, এবং এই চেক পয়েন্ট প্রোটিনগুলা টি সেল, আমাদের যে টি সেল অ্যাক্টিভেশনটাকে মডুলেট করে, কন্ট্রোল করা শুরু করে। কন্ট্রোল করে এই জন্যে যাতে সে স্কেপ করতে পারে ইমিউন রেসপন্সকে। তো এটা কিভাবে কাজ করে? এই চেক পয়েন্ট প্রোটিনগুলো যখন টিউমার সেল রিলিজ করে, এইটা গিয়ে আমাদের ইমিউন সেলের যে পার্টনার প্রোটিন তার সাথে সে বাইন্ড করে টি সেলকে একটা অফ সিগন্যাল পাঠায়, যেটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে অন হট থাকার কথা। সো যেহেতু সে অফ সিগন্যাল পাঠায়, টি সেল তখন ওই স্পেসিফিক টিউমার সেলকে আর টার্গেট করে না। দ্যাট মিনস বডিকে ডিফেন্ড করা সে বন্ধ করে দেয়। কিন্তু যদি কোনো ইনহিবিটরি মলিকুলের মাধ্যমে এই বাইন্ডিংটাকে ইনহিবিট করা যায়, স্টপ করা যায়, তখন কিন্তু আবার টি সেল অ্যাক্টিভেট হয় এবং এই ক্যান্সার সেলকে অ্যাটাক করা শুরু করে। তো আমি এখানে যে কাজটা চুজ করলাম, যে জন্য যে আমাদের টিউমার বা ক্যান্সার যখন হয়, টিউমার সেল যেহেতু এই চেক পয়েন্ট প্রোটিন রিলিজ করতে থাকে, আমাদের ব্লাডে এই প্রোটিনগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যায়। যেহেতু এক্সপ্রেশন বেশি হচ্ছে, কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ব্লাডে, এবং এইটা প্রথমত যেটা ডিটেক্ট করার একটা ভালো ওয়ে হইতে পারে, যেহেতু সিটিসিড সারফেসে, সার্কুলেটিং টিউমার সেল সারফেসে এই ইমিউন চেক পয়েন্টগুলো এক্সপ্রেসড হয়। সো আমরা টার্গেট করলাম যে আমাদের এই মেজোপোরাস গোল্ড বেসড যে বায়োসেন্সর, সেটা যেহেতু খুবই সেন্সিটিভ, আমরা প্রুফ করেছি আমাদের ল্যাবে। আমাদের আগের যে টেকনোলজি ছিল প্ল্যানার গোল্ড বেসড যে বায়োসেন্সর, তার সাথে কম্পেয়ার করে দেখলাম আমাদের মেজোপোরাস গোল্ড বেসড যে ডিভাইস, সেটা 3 to 4 টাইম হায়ার সেন্সিটিভ। সো আমরা তখন টার্গেট করলাম যে আমরা এই সিটিসি সারফেসের এই ইমিউন চেক পয়েন্ট প্রোটিনগুলো আমরা এক্সপ্রেশন লেভেল মেজার করার ট্রাই করব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো ইমিউন চেক পয়েন্ট প্রোটিনসগুলো সম্পর্কে আমরা জানলাম। তো হেলদি বডিতেও তো ওদের একটা ইম্পর্টেন্স আছে, তাই না ভাই? জাস্ট ক্লারিফিকেশনের জন্য, যেমন যে সেলটা হয়তো মারা যাওয়া উচিত, তাদেরকে মেরে ফেলার জন্য আমাদের ইমিউন সিস্টেম হচ্ছে কিছু অ্যাক্টিভিটি চালায়, সেই জন্য রেগুলার রোল হিসেবেও ওই চেক প্রোটিনগুলো ইম্পর্টেন্ট, বাট এই সুযোগটা হচ্ছে ক্যান্সার সেলগুলো নেয়, আপনি যেরকম বলছিলেন, রাইট? থ্যাংক ইউ ভাই। তো এই ক্যান্সারের আর্লি ডিটেকশনের জন্য বর্তমানে যে মেথডগুলো আছে, আমি যতটুকু জানি যে অনেকভাবে ডিটেকশনের অনেক রকম মেথড নিয়ে সায়েন্টিস্টরা কাজ করছেন, এবং অলরেডি ক্লিনিশিয়ানরা ইউজও করছেন কিছু মেথড। সো আপনি যদি আমাদেরকে একটু কাইন্ডলি শেয়ার করেন যে ওগুলার ব্রডলি মানে কি ড্রব্যাকস আছে যেখানে ইমপ্রুভ করা দরকার। কমন যে মেথডগুলো এখন বিশেষ করে সিটিসি
অ্যানালাইসিস বা সিটিসির সারফেস প্রোটিন অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। তার মধ্যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আছে, যেটা একটা ইনভেসিভ মেথড, যেহেতু টিস্যু অ্যানালাইসিস করা হয়। সো এটা একটা বড় লিমিটেশন, যে এটা খুবই পেইনফুল একটা প্রসেস। তারপর আছে পিসিআর বেসড যেসব মেথড, কিউপিসিআর সিকোয়েন্সিং, এগুলোর যে আমি একটা করে যদি লিমিটেশন বলি, যে এটা খুবই কমপ্লিকেটেড এবং এক্সপেন্সিভ। তারপর রয়েছে মাস স্পেকট্রোমেট্রি, যেটা মোর কমপ্লিকেটেড এবং খুবই এক্সপেন্সিভ টেকনোলজি। মাইক্রোফ্লুইডিক বেসড বেশ কিছু বায়োসেন্সর রয়েছে, যেগুলোর একটা বড় লিমিটেশন হচ্ছে আর্লি স্টেজ বায়োমার্কার গুলো ডিটেকশনের জন্য খুব একটা উপযুক্ত না, বিকজ সেন্সিটিভিটি নট দ্যাট লেভেল টু ডিটেক্ট আর্লি স্টেজ বায়োমার্কার্স। তেমনি ভাবে ডেন্সিটি গ্রেডিয়েন্ট বেসড কিছু টেকনিক রয়েছে, সেগুলোর একটা বড় লিমিটেশন হচ্ছে স্পেসিফিসিটি ইস্যু if you analyze the complex sample. So these are the major drawbacks of current method actually. আর এই ড্রব্যাক গুলো কিভাবে ওভারকাম করা যায় তার জন্যই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চাররা কাজ করে চলেছেন, তুমি জানো। তো আমাদের প্রচেষ্টাও মূলত এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, লিকুইড বায়োপসির দিকে কিভাবে যাওয়া যায়, বা লিকুইড বায়োপসির মেথোডোলজি গুলোকে আরেকটু সেন্সিটিভ কিভাবে করা যায়, সেটা আমাদের প্রচেষ্টা। আর আমরা যে টেকনিক নিয়ে কথা বলবো আজ, সেটা মূলত একটা লিকুইড বায়োপসি টেকনিক, বিকজ এখানে আমরা পিবিএমসি স্যাম্পল ইউজ করতে পারি। ওকে, গট ইট। এবং পিবিএমসি স্যাম্পল পাওয়া ইজি, জাস্ট ব্লাড থেকে নিয়ে নেবে, রাইট? মিনিমালি রাইট, এক্স্যাক্টলি। এবং হচ্ছে এই মেথডটা ডেভেলপ করার জন্য আপনারা মেসোপোরাস গোল্ড ইউজ করেছেন। তো এইটা সম্পর্কে একটু বলেন যে মেসোপোরাস গোল্ডটা কি, এবং এটা অন্যান্য যে গোল্ড ন্যানো পার্টিকেল বা ওগুলা থেকে কিভাবে ডিফারেন্ট? আসলে গোল্ড অ্যাজ এ মেটাল কিন্তু তুমি জানো যে খুবই বায়োকম্প্যাটিবল, এই জন্য দীর্ঘদিন ধরে গোল্ড বেসড বায়োসেন্সর ইউজড হচ্ছে ফর ডিফারেন্ট টাইপস অফ ডায়াগনোসিস, নট অনলি ক্যান্সার, আদার ডিজিজেস অ্যাজ ওয়েল। কিন্তু আমরা স্পেসিফিক্যালি আর্লি স্টেজ ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি লিটারেচার সার্চ করি, প্ল্যানার গোল্ড বেসড সারফেসগুলো খুব বেশি সেন্সিটিভ না টু ডিটেক্ট টাইনি অ্যামাউন্ট অফ বায়োমার্কার্স। অন্যদিকে যে আমরা যেটা ডেভেলপ করেছি, এটা মূলত আমার যিনি বর্তমান সুপারভাইজার প্রফেসর ইউজুকি ইয়ামাউচি, উনি ইউকিউ এর একজন প্রফেসর, ওনার ডেভেলপ করা এই মেসোপোরাস গোল্ড বেসড যে সারফেসটা, সেটা 3 to 5 টাইমস মোর সেন্সিটিভ দ্যান প্ল্যানার গোল্ড সারফেস। এখন এটা কেন মোর সেন্সিটিভ দ্যান প্ল্যানার গোল্ড সারফেস? এখানে আমরা যে কাজটা করি, প্ল্যানার গোল্ড সারফেসের উপর একটা বিশেষ প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াটা আমি আমার পেপারে উল্লেখ করেছি, আমি আর ইন ডিটেইল যাচ্ছি না, লম্বা একটা প্রসেস, বিশেষ প্রক্রিয়ায় একটা পলিমার পিএসবিপিও এবং ক্লোরোঅরিক অ্যাসিড, এইটার সমন্বয়ে একটা মাইশেল তৈরি করে ইলেকট্রোকেমিক্যালি একটা মেসোপোরাস লেয়ার ক্রিয়েট করা হয় প্ল্যানার গোল্ড সারফেসের উপর। সো এই লেয়ারটাও গোল্ডেরই লেয়ার, কিন্তু সেটা পোরযুক্ত। সেখানে দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ 20 ন্যানোমিটারের পোর থাকে। সো এই পোর থাকার কারণে এই গোল্ডের সারফেস এরিয়া বেড়ে যায়। তো যখনই এটার সারফেস এরিয়া বেড়ে যায়, এখানে কিন্তু মোর অ্যান্টিবডি লোড করা সম্ভব, এবং আমরা চেক করে দেখেছি যে ইলেকট্রোকেমিক্যাল কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায় এবং সার্স অ্যাক্টিভিটি এনহ্যান্সড হয় এই পোরাস স্ট্রাকচারের কারণে। মূলত এই পোরাস স্ট্রাকচারটাই অন্য নন পোরাস স্ট্রাকচারের থেকে হায়ার সিগন্যাল জেনারেট করে ডিউরিং ইলেকট্রোকেমিস্ট্রি বেসড অ্যানালাইসিস এবং সার্স বেসড অ্যানালাইসিস। ওকে, গট ইট, ওয়ান্ডারফুল ভাই। এবং আপনাদের এই মেথডটা বা বায়োসেন্সরটা হচ্ছে সিঙ্গেল সেল রেজুলেশনের, এবং এটাকে আপনারা নাম দিয়েছেন সিঙ্গেল সেল লেভেল পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতে পারি। ওকে, সেটা খুবই এফিশিয়েন্ট, ইফেক্টিভ, এবং হচ্ছে এটাকে নাম দিয়েছেন স্কিপা, রাইট? সো এই স্কিপা, হ্যাঁ, নাও এই স্কিপা মেথডটা আসলে কিভাবে, আপনি অলরেডি শুরু করেছেন, বাট স্কিপা নিয়ে আরেকটু আমাদের বলেন যে এইটা কিভাবে কিছু অপটিমাইজেশন কিছু দরকার হয়েছিল, যেটা পেপারে বলেছেন, জাস্ট ব্রিফলি কিভাবে আলটিমেটলি শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা ডেভেলপ করলেন আর কি।
মানে নাইস কোশ্চেন অ্যাকচুয়ালি। আমি যদি পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা বলি, আমরা তো প্রথমে নন পোরাস গোল্ডকে টেমপ্লেট হিসেবে ধরে মেজোপোরাস গোল্ড ডিভাইস প্রিপেয়ার করলাম, এবং এই মেজোপোরাস গোল্ড সারফেসে আমরা সিটিসি ক্যাপচার করেছি ডিফারেন্ট প্রক্রিয়ায়। তো প্রথমেই আমরা যেটা করি, খুবই পপুলার একটা টেকনিক, বায়োটিন স্ট্রেপ্টাভিডিন ট্রিটমেন্ট করে একটা স্পেসিফিক ক্যাপচার অ্যান্টিবডি আমরা ইমোবিলাইজ করি মেজোপোরাস গোল্ড সারফেসে। আচ্ছা, তো যখন ক্যাপচার অ্যান্টিবডি ইমোবিলাইজড হয়ে গেল, এবং তারপরে আমরা যখন আমার স্যাম্পল সেখানে অ্যাড করি, তো স্যাম্পল সারফেসের প্রোটিন যেটা আমার ক্যাপচার অ্যান্টিবডির সাথে কোলাবোরেট করে, তারা একে অপরের সাথে বাইন্ড করে। এইভাবে আমরা আমাদের ডিভাইস সারফেসে প্রথমে সেলটাকে ক্যাপচার করলাম। সেলটাকে ক্যাপচার করার পর সেখানে আমরা প্রিপেয়ার্ড সার্স ন্যানোট্যাগ অ্যাড করি এবং ইনকিউবেট করি। সার্স ন্যানোট্যাগ আমরা প্রিপারেশনের জন্য যে কাজটা করি, গোল্ড ন্যানোপার্টিকেল, রামান রিপোর্টার এবং একটা সেকেন্ডারি অ্যান্টিবডি, এগুলো একে অপরের সাথে ইন্টিগ্রেট করে সার্স ন্যানোট্যাগ তৈরি করি। তো সেকেন্ডারি অ্যান্টিবডি হিসেবে আমরা সেইগুলোই চুজ করি যে প্রোটিনগুলো আমরা ডিটেক্ট করতে চাই সিটিসির সারফেসে, সেই প্রোটিনের এগেইনস্টে যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিগুলো দিয়ে আমরা সার্স ন্যানোট্যাগ প্রিপেয়ার করি। আমার এই পেপারে আমরা যেটা দেখিয়েছি যে আমাদের 4টা টার্গেট প্রোটিন ছিল, ইমিউন চেকপয়েন্ট প্রোটিন 4টা আমরা টার্গেট করেছিলাম, যেহেতু এটা একটা মাল্টিপ্লেক্স ডিভাইস। 4টা হচ্ছে PDL1, CD276, CD80 এবং B7H4। সো এই 4টা প্রোটিন টার্গেট করে আমরা এই 4টা অ্যান্টিবডি দিয়ে 4টা ডিফারেন্ট সার্স ন্যানোট্যাগ তৈরি করি। সো আফটার ক্যাপচারিং দ্য সেল ইন আওয়ার ডিভাইস সারফেস, আমরা যখন সার্স ন্যানোট্যাগ এখানে অ্যাড করলাম এবং ইনকিউবেট করলাম, এই সারফেসে সিটিসি সারফেসে যে এক্সপ্রেসড হওয়া ইমিউন চেকপয়েন্ট প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো ওই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে বাইন্ড করে একটা ইমিউনো কমপ্লেক্স তৈরি করে। তারপর এই ইমিউনো কমপ্লেক্সটাকে ওয়াশ করে আমরা নন স্পেসিফিক যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো রিমুভ করার পরে রামান মেশিন দিয়ে আমরা ওইটা অ্যানালাইসিস করি টু চেক দ্য এক্সপ্রেশন লেভেল অফ আওয়ার টার্গেট প্রোটিন অন দ্য সিটিসি সারফেস। সো বেসিক্যালি এইটা হচ্ছে দ্য টোটাল প্রসেস। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ ভাই, ক্লিয়ার। সো একটা জাস্ট কুইক জানার ছিল যে এই সারফেস মার্কার যেগুলো আপনারা টার্গেট করেছেন, PDL1, CD80, CD276 এবং B7H4, এটা কি হ্যাঁ পার্টিকুলার কোনো ক্যান্সারের জন্য নাকি লাং কমন ক্যান্সার? ক্যান্সার? ওকে ওকে, রাইট। লাং ক্যান্সারের আমরা দেখেছি যে লিটারেচার সার্চ করে এগুলোর বায়োলজিক্যালি প্রুভড যে লাং ক্যান্সার সেল এগুলো সাধারণত এক্সপ্রেস করে বিভিন্ন লেভেলে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই প্রজেক্টের অন্যতম একটা টার্গেট ছিল সিটিসি ক্যাপচারিং এবং এই প্রোটিনগুলোর সারফেস প্রোটিনগুলোর এক্সপ্রেশন লেভেল দেখা এবং সেল টু সেল কম্পেয়ার করা। তুমি জানো যে ক্যান্সার সেল কিন্তু হেটেরোজেনাস, প্রত্যেকটা সেল ডিফারেন্ট বিহেভ করে। তো হেটেরোজেনিটি অ্যানালাইসিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট টার্গেট অফ দিস প্রজেক্ট। রাইট, ওকে ভাই, ওয়ান্ডারফুল। তো যে কোনো ধরেন মেথডেরই তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুইটা প্যারামিটার হচ্ছে স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি। তো এই আপনার এই স্কিপা প্ল্যাটফর্মটার স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি নিয়ে একটু বলেন, এবং এটা কিভাবে আপনারা এক্সপেরিমেন্টগুলো করলেন? আমরা ইনিশিয়ালি 2টা ডিফারেন্ট সেল লাইন দিয়ে স্পেসিফিসিটি টেস্ট করেছিলাম এবং 2টা ডিফারেন্ট ক্যাপচার অ্যান্টিবডি ইউজ করেছিলাম। একটা হচ্ছে লাং ক্যান্সার স্পেসিফিক সেল লাইন HCC827, আর একটা হচ্ছে নন স্পেসিফিক সেল লাইন মেলানোমা সেল লাইন MEL28। তো পাশাপাশি আমরা 2টা ক্যাপচার অ্যান্টিবডি, একটা হচ্ছে anti-EGFR যেটা স্পেসিফিক টু লাং ক্যান্সার। দ্যাট মিনস আমি যদি anti-EGFR ইমোবিলাইজ করি, এইটা শুধুমাত্র HCC827 লাং ক্যান্সার সেলকেই বাইন্ড করতে পারে, নট এনি আদার সেল। তেমনিভাবে
আমরা অন্য একটা নন স্পেসিফিক অ্যান্টিবডি দিয়ে যখন ইমোবিলাইজ করি আমাদের মেজোপোরাস সারফেস, তখন সে কিন্তু HCC827 সেল ক্যাপচার করতে পারে না। সো এইভাবে সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে আমরা আমাদের ডিভাইসের যে স্পেসিফিসিটি সেটা চেক করি, এবং আমরা এই দুইটা ক্যান্সারের ক্ষেত্রে ইট ওয়াজ 100% স্পেসিফিক। আর বাট ইস্যু ছিল সেন্সিটিভিটিতে। আমরা সেন্সিটিভিটি টেস্টের জন্য বিভিন্ন নাম্বারের ক্যান্সার সেল, আই মিন কালচার্ড সেল 50-100 এইভাবে নিয়ে আমরা আমাদের ডিটেকশন এফিসিয়েন্সি মেজার করেছিলাম, এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় 80% সেল আমাদের এই ডিভাইস ক্যাপচার করতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, কালচার্ড সেলগুলা পিবিএসে স্পাইক করে, যেটা নাম্বার আমি জানি যে ফর এক্সাম্পল আমি 100টা সেল আমার সারফেসে ক্যাপচার অ্যান্টিবডি ইমোবিলাইজ করার পরে ইনকিউবেট করলাম, এবং তারপর টেস্ট করে দেখলাম যেহেতু সার্স আমাকে এই স্কোপ দেয় যে কতগুলো সেল আমরা ক্যাপচার করতে পারি, প্রত্যেকটার আমি ফটো তুলতে পারি, সো এটা কাউন্টেবল। সো আমরা কাউন্ট করে দেখি যে অ্যারাউন্ড 80% ছিল আমাদের ডিটেকশন এফিসিয়েন্সি অফ দিস ডিভাইস। কিন্তু ওভারঅল আমাদের প্ল্যাটফর্মের যদি সেন্সিটিভিটি আমি বলি, যেহেতু একটা সিঙ্গেল সেলের ফটো তুলতে পারে এবং ওই সেলের সারফেসের প্রোটিনগুলো অ্যাটলিস্ট 4টা প্রোটিন সে অ্যানালাইজ করতে পারে, তার মানে হচ্ছে সেন্সিটিভিটি কিন্তু আসলে আপ টু সিঙ্গেল সেল লেভেল, যেটা আমাদের টার্গেট ছিল। কারণ আমরা যদি সিঙ্গেল সেল অ্যানালাইসিস করতে না পারি তাহলে কিন্তু হেটেরোজেনিটি অ্যানালাইসিস করতে পারবো না, অর্থাৎ সেল টু সেল কম্পেয়ার করতে পারবো না। সো আমরা এখানে মূলত যদি সেন্সিটিভিটির কথা বলি, ক্যাপচার এফিসিয়েন্সি ইজ অ্যারাউন্ড 80%, বাট ওভারঅল সেন্সিটিভিটি ইজ আপ টু সিঙ্গেল সেল লেভেল। ওকে 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 ভাইয়া, সো আমাদের দর্শকদের জন্য আমি সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কি একটু সহজে বলার চেষ্টা করি, আমার ভুল হলে একটু গাইড করে দিয়েন। তো স্পেসিফিসিটি হচ্ছে যার ক্যান্সার নেই তাকে না বলার অ্যাবিলিটি, এবং সেন্সিটিভিটি হচ্ছে যার ক্যান্সার আছে পজিটিভকে পজিটিভ বলার অ্যাবিলিটি। ঠিক আছে ভাই? এক্স্যাক্টলি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। এবং হচ্ছে আপনার এই পরবর্তীতে আপনারা যেটা করলেন, এই স্কিপা প্ল্যাটফর্মকে অ্যাপ্লিকেবিলিটি চেক করার জন্য কিছু রিয়েল লাংস ক্যান্সার পেশেন্টের উপর এক্সপেরিমেন্টটা করলেন। তো ওইখান থেকে একটু মেজর ফাইন্ডিংসটা একটু শেয়ার করেন কাইন্ডলি। আচ্ছা, আমরা আমাদের এই ডিভাইসটা যখন অপটিমাইজ করলাম, তুমি জানো যে নানাবিধ অপটিমাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে, যেটা আমি আমার পেপারে উল্লেখ করেছি। কিন্তু মোটা দাগে আমরা 3 টাইপের এক্সপেরিমেন্ট করি পুরা প্রজেক্টে। একটা ছিল সেল লাইন মডেল, যেখানে আমরা HCC827 সেলকে আরলুটিনিব নামে একটা ড্রাগ দ্বারা ট্রিটমেন্ট করি এবং ডিটেক্ট করি এবং হেটেরোজেনিটি অ্যানালাইসিস করি। এবং সেকেন্ড ফেজে আমরা যখন দেখলাম যে ইয়েস, এটা সেল কালচার্ড সেল যখন আমি পিবিএসে স্পাইক করে টেস্ট করি আমার ডিভাইস এটা ডিটেক্ট করতে পারে, তখন আমরা একটু কমপ্লেক্সিটি বাড়ানোর চেষ্টা করলাম, যে আমার নোন নাম্বার অফ কালচার্ড সেলকে তখন আমি একজন নন ক্যান্সারাস ইন্ডিভিজুয়ালের থেকে পিবিএমসি কালেক্ট করে সেখানে স্পাইক করে দেখলাম যে এটা ডিটেক্ট করতে পারে কিনা। ফর এক্সাম্পল আমরা যেটা করেছি, 50টা HCC827 সেল পিবিএমসির মধ্যে স্পাইক করে দেন ওইটা আমার প্ল্যাটফর্ম দ্বারা অ্যানালাইসিস করেছি, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় মোর দ্যান 70% সেল আমরা ডিটেক্ট করতে পারি এবং অ্যানালাইসিস করতে পারি। তো এইটা যখন আমি সাকসেসফুলি পারফর্ম করতে পারলাম, তখন আমি গেলাম রিয়েল স্যাম্পলে। তুমি জানো যে রিয়েল স্যাম্পল পাওয়াটা কঠিন, সো আমরা ওই মুহূর্তে 3টা লাং ক্যান্সার পেশেন্ট স্যাম্পল ম্যানেজ করতে সক্ষম হই। তো এই 3টা স্যাম্পলের 3জন পেশেন্ট থেকে আমরা টোটাল 9টা স্যাম্পল পাই। এর মধ্যে 3টা ছিল, প্রথম 3টা ছিল বেজ লাইন বিফোর ট্রিটমেন্ট স্যাম্পল, এবং পরের 3টা ছিল 1 উইক আফটার ট্রিটমেন্ট। আমরা মনিটরিংয়ে চলে যাচ্ছি এই পর্যায়ে, কিন্তু আর 3টা ছিল হচ্ছে ট্রিটমেন্ট আফটার 1 মান্থ। সো 3 গ্রুপস অফ স্যাম্পল আমরা অ্যানালাইসিস করতে সমর্থ হই এবং হেটেরোজেনিটি অ্যানালাইসিস করি।
তো মেজর যে ফাইন্ডিংস গুলো ছিল সেল লাইন মডেলে আমরা যেটা দেখি, আমরা যেহেতু আরলুটিনিব ড্রাগ দিয়ে, যেটা একটা এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি 3 কনসিকিউটিভ উইকস, আমাদের HCC 827 সেলগুলোকে ট্রিট করি, ওখানে আমরা যেটা দেখতে পাই যে ট্রিটমেন্ট করার প্রথম 2 সপ্তাহে এই প্রোটিনগুলার সিটিসি সারফেসে প্রোটিনগুলার এক্সপ্রেশন ড্রাস্টিক্যালি ফল করে, কিন্তু 3 উইকস পরে গিয়ে আমরা যেটা দেখি যে ও আবার একটু কিন্তু গ্রো করতে থাকে। সো এটা একটা ইন্ডিকেশন দেয় যে ও সেলগুলো ইতোমধ্যে একটা রেজিস্ট্রেশন মেকানিজম কিন্তু ক্রিয়েট করতে সমর্থ হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে প্রত্যেকটা সেল কিন্তু সমভাবে রেসপন্স করে না এই ড্রাগের এগেইনস্টে। কোনোটার ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা ইমিউন চেকপয়েন্ট প্রোটিনের এক্সপ্রেশনই ফল করে, কোনোটার ক্ষেত্রে একটাও করে না, কোনোটার ক্ষেত্রে দেখা যায় যে B7H4 এক্সপ্রেশন লেভেল কমে গেছে বাট অন্যগুলোর বেড়ে গেছে। তো হেটেরোজেনিটি অ্যানালাইসিস আমরা করতে পারছিলাম। আর পেশেন্ট স্যাম্পলে আমরা যেটা দেখি যে আনফর্চুনেটলি আফটার 1 মান্থ প্রত্যেকটা পেশেন্টেরই এক্সপ্রেশন লেভেল কমার পরিবর্তে আরো বেড়ে যায়, যেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এই যে স্পেসিফিক যে থেরাপিটা দেয়া হচ্ছিল ইমিউনোথেরাপি সেটা আর কাজ করছে না। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা ছিল, পরবর্তীতে আমরা যখন এই টেস্টের রেজাল্ট হসপিটালে ফিজিশিয়ানের কাছে পাঠাই, এটা ম্যাচ করে, যেটা আমাদের জন্য একটা স্ট্রং এভালুয়েশন ছিল আমাদের এই প্ল্যাটফর্ম ইজ ওয়ার্কিং গুড। সো এখানে টেকওয়ে মেসেজ যদি আমি বলি যে আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে আমরা প্রত্যেকটা সেলের সারফেসের প্রোটিন এক্সপ্রেশন লেভেল আমরা মেজার করতে পারছি, কম্পেয়ার করতে পারছি। তার মানে একজন ফিজিশিয়ান ডেটা দেখে বুঝতে পারে যে উনি যে মেডিসিন প্রয়োগ করছেন, যে ট্রিটমেন্ট দিচ্ছেন, সেটা আসলে সব সেলের উপর সমানভাবে কাজ করছে না, ওনার ডিফারেন্ট মেথোডোলজি প্রয়োগ করা উচিত বা ককটেল থেরাপি দেওয়া উচিত। সো এটা পার্সোনালাইজড ন্যানোমেডিসিনের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের একটা বড় রোল আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট মনিটরিং। ওয়ান্ডারফুল, বুঝতে পারছি ভাইয়া। এবং এটা খুবই চমৎকার। এবং যেহেতু আপনার স্যাম্পল হচ্ছে ব্লাড নিলেই হয়ে যায়, টিস্যু নিতে হচ্ছে না বা খুব ইনভেসিভ না, তো মানে ফ্রিকোয়েন্টলি টেস্ট করতে পারবে ডক্টর চাইলে আর কি। এক্স্যাক্টলি, এবং এক ব্লাড আমরা দীর্ঘ দিন ধরে কিন্তু টেস্ট করতে পারি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলে রাখি, হয়তো অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে যে যেহেতু গোল্ড বলছি, গোল্ড তো সুপার এক্সপেন্সিভ হওয়ার কথা, আসলে কমন মার্কেটে যে গোল্ড আমরা দেখি আর আমরা যেটা ল্যাবে সিনথেসাইজ করি সেটা কিন্তু ডিফারেন্ট। সো ক্লোরোরিক অ্যাসিড ইউজ করে আমি নিজেই সিনথেসিস করি এটা ল্যাবে। ইটস নট সুপার এক্সপেন্সিভ। যদি এস্টাবলিশড ল্যাব হয়, আমার একটা ডিভাইস তৈরি করতে মোটামুটি 10 থেকে 12 AUDর মতো খরচ হয়, যেটা আমি বলবো চিপ। রাইট, ওকে ভাই। হ্যাঁ, সো ওই গোলটা ডিফারেন্ট। আর ভাইয়া এই প্রজেক্টটা আসলে নেক্সট স্টেপ নিয়ে কি ভাবছেন? লাইক কোনো জায়গায় কি ইমপ্রুভ করতে চান কিনা, বা হচ্ছে একটা লার্জার পপুলেশনে টেস্ট করতে চান কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা এই প্রজেক্টের যেমন বেশ কিছু পজিটিভ দিক ছিল, যে এটা সিঙ্গেল সেল লেভেলে ডিটেক্ট করতে পারি এবং হেটেরোজেনিটি অ্যানালাইসিস করতে পারি। এর কিছু ড্রব্যাক যদি আমি বলি ওই স্পেসিফিক আর্টিকেলটার, যে ওখানে কিন্তু আমরা মাত্র 3টা পেশেন্ট স্যাম্পল টেস্ট করেছি এবং একটা মাত্র ক্যান্সার টাইপ থেকে। সো আমরা যদি লার্জ স্কেলে স্যাম্পল অ্যানালাইসিস করি এবং ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার পেশেন্ট অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা মোর এভালুয়েট করতে পারবো যে এই প্ল্যাটফর্মটা আসলে কিরকম কাজ করছে। আর কিছু লিমিটেশন ছিল যে আমরা যখন এই 2D প্ল্যাটফর্ম ইউজ করি, 2D মেজোপোরাস ডিভাইস ইউজ করি, পেশেন্ট স্যাম্পল যখন আমরা হ্যান্ডেল করি, এটা একটু ট্রিকি। এটা মাস্কিং করে দেয় পেশেন্ট স্যাম্পল, তো একটু বেশ থিক PBMCটা, সো এটা মাস্কিং করে দেয়। তো ওই জায়গা থেকে এই লিমিটেশনগুলো দূর করার জন্য আমরা তারপর ট্রাই করতে থাকি এইটা কিভাবে 3D ফরম্যাটে নিয়ে যাওয়া যায় পুরো প্রসেসটা।
তো তারপর আমরা রিসেন্টলি যে কাজটা করছি এটার এক্সটেনশন হিসেবে আমরা এখন মেজোপোরাস গোল্ড ন্যানো পার্টিকেল সিনথেসিস করছি প্রথমবারের মতো, যেটা আমরা রিসেন্টলি রিপোর্ট করেছি। তো এখন আমরা যেটা করছি এই কাজের এক্সটেনশনটা আমরা করছি মেজোপোরাস গোল্ড ন্যানো পার্টিকেল দিয়ে, ইনস্টেড অফ মেজোপোরাস গোল্ড 2D সারফেস বা ডিভাইস। তো এতে এতে করে যেটা হচ্ছে আমাদের সেন্সিটিভিটি আরো বেড়ে যাবে থিওরিটিক্যালি, এবং প্র্যাকটিক্যালি আমরা সেটাই দেখছি। কারণ তুমি জানো যে 1 ml ব্লাডে অ্যারাউন্ড 10-20 সিটিসি থাকে। সো খুব বেশি ডাইলুট করলে আমাদের 2D সারফেসে কাজ করা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, আবার এটা তো জাস্ট একটা লেয়ার থেকে সিলেক্ট এক্স্যাক্টলি আবার 2D সারফেসে করতে পারছে, বাট পার্টিকেল হলে তো একটা ভলিউমের মধ্যে থাকবে। এক্স্যাক্টলি। সো আমরা এখন 3D ফরম্যাটে নিয়ে আসছি, সলিউশন ফেজে আমরা কাজ করছি, এবং আমরা প্রায় 585টা পেশেন্ট স্যাম্পল কালেক্ট করেছি, যেগুলো আমরা টেস্ট করছি এই 3D প্ল্যাটফর্ম দিয়ে। এবং হোপফুলি আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দিস নিউ প্রজেক্ট আমরা তখন ক্লিনিক্যাল স্টেজে যাওয়ার পথ হয়তো তৈরি হতে পারে। আর ডেফিনেটলি এখনো এটার লং ওয়ে টু গো, এখনো ক্লিনিক্যাল স্টেজে যায় নাই, বাট আমাদের পরিকল্পনা রয়েছে এটাকে ওয়্যারেবল বা মোবাইল ফেজে নেয়ার। তো কিছু এমবার্গোর কারণে ওই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি না, বাট উই হ্যাভ সাম প্ল্যানস। ওকে ওকে, শিওর শিওর, সেটা খুবই ভালো হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষের উপকার হবে ইনশাল্লাহ। তো আমি আরেকটু অ্যাড করি যে আমাদের এই যে প্ল্যাটফর্মটা হাইলি সেন্সিটিভ, হাইলি স্পেসিফিক, নো ডাউট, বাট স্টিল কিন্তু পয়েন্ট অফ কেয়ার সেটিংয়ে কাজ করার উপযুক্ত না, কারণ আমরা বড় রামান মেশিন কিন্তু ইউজ করছি ফর ডিটেকশন। সো এটা অ্যানাদার বিগ ড্রব্যাক অফ দিস টেকনোলজি। যে একটা ছোট ক্লিনিক বা হসপিটালে এটা পসিবল না। এক্স্যাক্টলি। তারপর পুয়ার কান্ট্রি গুলোর জন্য এই বড় যে রামান মেশিন আমরা ইউজ করেছি আর কি, যেটা রিপোর্ট করেছি ওই আর্টিকেলটাতে, ওটা কিন্তু অনেক সেটিংস এর জন্যই, অনেক দেশের জন্যই হয়তো মেইনটেইন করা টাফ। সো আমরা এখন যেটা করছি যে রিসেন্টলি ডেভেলপড পোর্টেবল রামান মেশিন, যেটি স্মল ইন সাইজ, ওইগুলোতে আমরা এখন কাজ করছি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, টাইনি লেভেলে যাওয়ার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যে যাতে পয়েন্ট অফ কেয়ার সেটিংস এর জন্য এটা সুইটেবল হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভাই। সো চমৎকার গোলস, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। আর হচ্ছে ভাইয়া, তো ফাইনালি আমাদের অডিয়েন্সের জন্য আপনার কোনো মেসেজ যদি থাকে, ক্যারিয়ার, লাইফ স্টাইল, ফিলোসফি, এনিথিং নিয়ে। হ্যাঁ, প্রথমে আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাই যে আগ্রহ করে দেখবেন যারা, কারণ আমাদের সোসাইটির যে কমন সিনারিও, সাধারণত আমরা সায়েন্স খুব একটা দেখতে বা শুনতে চাই না বেশিরভাগ মানুষ। সো যারা দেখবেন ডেফিনেটলি তাদের আগ্রহ আছে বলেই দেখবেন। তো আমি আপনাদের এই আগ্রহটাকে সম্মান জানাই। সেই সাথে যারা দেখবেন তাদের মধ্যে থেকে যদি হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট কেউ থেকে থাকেন, বিশেষ করে অস্ট্রেলিয়ায় যদি কারো হায়ার স্টাডি করার ইচ্ছে থাকে, যেহেতু আমার এখানে এক্সপিরিয়েন্স আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনোভাবে আমি হেল্প করতে পারি, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি মেসেঞ্জার বা লিঙ্কডইনের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। সেই সাথে কেউ যদি কোলাবোরেশন করতে চান, যেহেতু আমরা ডিভাইস ডেভেলপ করছি এখানে, সেটা পেশেন্ট স্যাম্পল দিয়ে বা অন্য যে কোনো ওয়েতে যদি কোলাবোরেশন করতে চান, সেক্ষেত্রেও আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। আর সেই সাথে তোমাকে তো অবশ্যই থ্যাংক ইউ, যে অসাধারণ উদ্যোগ নিয়েছো। তোমার এখনো পিএইচডি শেষ হয়নি, আমি জানি যে কি হিউজ প্রেশার পিএইচডি লাইফে, যেহেতু আমি মাত্রই শেষ করলাম। সো ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। তারপরে তোমার ওখানে এখন সকাল, আমার এখানে প্রায় মধ্যরাত, রাত 11:46 বাজে। আমি ঘুম ঘুম চোখে কথা বলছি। উইকেন্ড শুরু হবে কাল থেকে। সো তোমার এই ডেডিকেশনকেও স্যালুট জানাই। পরিশেষে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। থ্যাংক ইউ ভাই, মাই প্লেজার, এবং থ্যাংক ইউ সো মাচ এই প্ল্যাটফর্মে এসে আপনার চমৎকার কাজটা শেয়ার করার জন্য সবার সাথে।
এবং আপনি যেভাবে সবাইকে কোলাবোরেশন প্লাস হেল্প লাগলে কমিউনিকেট করার জন্য বললেন, ডেফিনেটলি কেউ না কেউ অ্যাপ্রোচ করবে এবং সবার কাজে দিবে। সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।